জি স্যার, অন করি। ওকে ফাইন, ঠিক আছে, আমরা শুরু করতে পারি তাহলে, রাইট? তোমাদের ক্লাস বেড়েছে একটু বললো না? জি স্যার। 30 তারিখ পর্যন্ত, 30 এপ্রিল? জি স্যার। আচ্ছা, আর পরীক্ষা হবে কবে? ওটা স্যার এখনো বলে নাই, তবে স্যার ঈদের পর হবে আর কি। আচ্ছা, 30 তারিখে হলে তো পুরা রোজা প্রায় পুরাটাই আর কি, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে। Fine, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এইটা করেছিলাম, রাইট? পর্যন্ত ডেল্টা 0 ইজ ইকুয়াল টু 28.44 ডিগ্রি, এটা করা হচ্ছে। দেন আচ্ছা, এই অঙ্কটা করব না, এমনি জাস্ট এটার একটা রেজাল্ট আসবে, পরবর্তীতে ইউজ করব। ঠিক আছে, এখানে বলছে যে এটা যে সিস্টেম অফ এক্সাম্পল 16.3, মানে আগের এক্সাম্পল যেটা দেখেছিলাম 16.3 তে এইটা ছিল এক্সাম্পলটা। হ্যাঁ, রাইট, গতদিন দেখানো হয়েছিল, রাইট? তাই না? এই এক্সাম্পলটা হ্যাঁ দেখানো। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই 16.3 এক্সাম্পলে পি পয়েন্টে ফল্ট হয়েছিল। এখন বলতেছে যেটা 16.4 এক্সাম্পল, 16.4 এ বলতেছে যেটা যে সিস্টেমটা অপারেট করতেছিল ইন্ডিকেটেড কন্ডিশনে যখন একটা থ্রি ফেজ ফল্ট অকার করলো এক পয়েন্ট পি তে, মানে মাঝ পয়েন্টের সেকেন্ড লাইনটা অফ ফিগার 16.4. Determine the power angle equation for the system with the fault on and the corresponding swing equation. Take H is equal to 5 megajoules per MVA. মানে সবকিছু আগের মতনই আছে, শুধু একটাই ডিফারেন্স, একটা থ্রি ফেজ ফল্ট অকার করছে পয়েন্ট পি তে, করলে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন সিস্টেমটার জন্য বের করতে বলছে যখন ফল্ট আছে সেই অবস্থাতে। সো এইটার জন্য আসলে ওয়াইবাজ ম্যাট্রিক্স কে অগমেন্ট করে সেটা করে বা রিমুভ করে দিয়ে এলিমিনেশন প্রসিডিউর কমায় দিয়ে যেটা করতে হয় সেটা, এটা আমার মনে নাই। সো এটা এইটা স্কিপ করতেছে। এখানে যেটা যে জিনিসটা ইউজ করব সেটা হলো, এটা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হলো E1 প্রাইম E2 প্রাইম Y12। Y12 যদি দিয়ে দেওয়া থাকে বা যদি তুমি কোনোভাবে বাইর করতে পারো Y12 টা, তাহলে E1 প্রাইম ছিল আমাদের 1.05 এর আগের এক্সাম্পলের আমরা দেখেছি, তাই না? E1 প্রাইম এই যে 1.05 এবং অ্যাঙ্গেল ছিল 28.44 ডিগ্রি। ঠিক আছে, সো E1 1.05, E2 প্রাইম তো ছিল 1 পার ইউনিট, আর Y12 এটা এখান থেকে এসেছে, বা যদি দিয়ে দেওয়া থাকে 0.769 Y12 বা Y21 যেটা, সেটা হলো 0.769 করলে P max এর ভ্যালু আসে 0.808 পার ইউনিট। তাহলে P ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.808 sin ডেল্টা। এটাই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আর যদি তোমাদের মনে থেকে থাকে, অনেক আগে দেখছি, আমি ভুলে গেছি আসলে, যে কিভাবে ওয়াই বাসকে থেকে একটা নোড এলিমিনেশন প্রসিডিউরে কমানো যায়। একটা একটা নোডকে Y123 ছিল, সেখান থেকে 1212 কে বের করে নিয়ে আসছে, Y12 টাকে বের করে নিয়ে আসছে। এটা কি তোমাদের মনে আছে কিভাবে করতে হয়? আমি ভুলে গেছি আসলে। পড়ানো হয়েছে তোমাদের এই জিনিস? স্যার এটা কোন টপিক? ওয়াই বাসকে অগমেন্ট বা রিডাকশন কেমনে করা যায় সেই জিনিসটা বলছে। যে বাস 3 এর যেহেতু কোনো এক্সটার্নাল সোর্স কানেকশন নাই, এটাকে রিমুভ করা যায় নোড এলিমিনেশন প্রসিডিউরে অফ সেকশন 7.4 এর উইল দ্য রিডিউস বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। রিডিউস বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স বের করার জন্য। আচ্ছা, এনিওয়ে,
অত দরকার নেই, এটা সোজা সাপটা কথা, এটা আমরা স্কিপ করে যাচ্ছি এই এটা, ঠিক আছে? আমরা শুধুমাত্র এই ইকুয়েশনটা ধরে নিয়ে আগাবো যে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে এটা, আর করসপন্ডিং সুইং ইকুয়েশনটা হচ্ছে এটা। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন পাইলে সেটা তো বের করতে পারবো, মানে y12 টা যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা pmax টা কিন্তু বের করতে পারবো, এবং p = pmax sin del, সেখান থেকে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো, রাইট? ঠিক কি না? দেখো, সো pmax = হচ্ছে এটা, এটা p হচ্ছে 0.808 sin del, আর সুইং ইকুয়েশনটা হচ্ছে 5/180f d square delta by dt square is equal to 1.0 minus 0.808 sin delta per unit, ঠিক আছে? ওকে, তো এই ইকুয়েশনটা আমরা পরবর্তীতে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রবলেম যদি আমরা দেখি, এক্সাম্পল 16.5, এটা দেখি। হ্যাঁ, এখানে বলছে ফল্ট অন দ্য সিস্টেম অফ এক্সাম্পল 16.4। 16.4 মানে যেটা করলাম সেটাই, এর ফল্টটা is cleared by simultaneous opening of the circuit breakers at each end of the affected line। তার মানে এই পয়েন্টে ফল্ট হয়েছে, খেয়াল করে দেখো, এই পয়েন্টে ফল্ট হয়েছে, ফল্টটাকে ক্লিয়ার করছে কিভাবে? লাইনের দুই এন্ডে সার্কিট ব্রেকার, মানে এই এন্ডে, এই বাজের এই এন্ডে এবং এই বাজের এই এন্ডে, দুই এন্ডে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যে এই পুরো লাইনটাকেই ওপেন করে দিচ্ছে। ওপেন করে দিলে আমাদের 1 আর 2 ছিল কোনটা? 1 ছিল হলো এই পয়েন্টটা, আর 2 ছিল এই দিকের ইনফিনিট বাজের পয়েন্টটা। তার মানে 1 হচ্ছে এই জেনারেটরের পয়েন্টটা হচ্ছে 1, ঠিক আছে? দ্যাট ইজ জেনারেটরের পরে 0.2 ইউনিট, যেটা জেনারেটর আর পয়েন্ট, যে 0.2 যেটা সেটার মাঝের পয়েন্টটা হচ্ছে 1, আর ইনফিনিট বাজের বাজটা হচ্ছে নোড 2। এখন এইটাকে যদি ওপেন করে দেওয়া হয়, পি পয়েন্টের ফল্টের কারণে সেকেন্ড লাইনটাকে দুই এন্ড থেকেই ওপেন করে দিচ্ছে, তার মানে এটা পুরোপুরি ভাবে বাদ হয়ে গেছে। ভাইরাস আগে যখন ফল্ট হয়েছিল তখন মাঝের পয়েন্টটা এখানে অর্ধেক অর্ধেক হয়ে দুই দিকে ভাগ হয়ে গেছিল, রাইট? এখন এই লাইনটা পুরাটাই বাদ হয়ে যাচ্ছে, এই যে 0.4 ইউনিটটা পুরাটাই বাদ হয়ে যাচ্ছে। তার মানে 1 আর 2 এর মধ্যে সরাসরি যে জিনিসটা আছে সেটা হলো যে 0.2, যে 0.1 আর যে 0.4 ইম্পিডেন্স গুলা। তার মানে টোটাল ইম্পিডেন্স হচ্ছে যে 0.2 প্লাস 0.1 প্লাস 0.4, মানে তার মানে কত? যে 0.7, তাই না? তার মানে y12 হবে এর 1/z12, তার মানে 1/j.2, j.1, j.4, মানে 1/j.7। 1/j.7 করলে আসে হলো, আমরা যদি দেখি 0.7 কে যদি 1 আপন করি, যে 1.429 আসবে মনে হয়। 1/0.7, 1.429, তার মানে মাইনাস যে 1.429 হয়ে যাবে, ঠিক আছে? y12 টা। ওকে, এটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার, বুঝা গেছে। এটার জন্য কিন্তু আর y বাজের কোনো দরকার নাই, পুরো y ম্যাট্রিক্সটা ফর্ম করার কোনো দরকার নেই, সরাসরি আমরা বের করে ফেলতে পারি y12 টা, ঠিক আছে? j.2, j.1 প্লাস j.4 করলে মাইনাস j1.429 পার ইউনিট। সুতরাং বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স y12 is equal to j1.429। আমরা যদি খেয়াল করে দেখি 1 2 টা হয় হলো নেগেটিভ, ওইটা নেগেটিভটা আসে y12, এই যে এটা নেগেটিভ আসে, রাইট? y12 বাট 1 1 টা হচ্ছে মাইনাস জে,
যেহেতু এটা জেড প্লাস দিয়ে ভাগ হয়ে যাচ্ছে সেজন্য মাইনাস জে আসে, আর y12 y21 y32 y23 এগুলা প্লাস জে হয়ে যায়। সুতরাং আমরা এখানে বলবো যে এটা হলো ট্রান্সফার অ্যাডমিটেন্সটা হচ্ছে -j1.429, আর বাজার ম্যাট্রিক্সে y12 টা হয়ে যাবে +j1.429, রাইট? ঠিক আছে, তাহলে পোস্ট ফল পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দাঁড়াবে p হচ্ছে u1 প্রাইম which is 1.05 আগের মতনই, e2 প্রাইম হচ্ছে 1.0, আর এই জায়গা 0.769 এর জায়গায় এখন হয়ে যাবে পোস্ট ফল্টে 1.429। যখন ফলটা ক্লিয়ার হয়ে গেল তখন হলো এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা দাঁড়াবে এরকম 1.05 into 1.0 into 1.429 sin delta which is equal to 1.50 sin delta দাঁড়ায়। ঠিক আছে, এবং সুইং করেসপন্ডিং সুইং ইকুয়েশনটা দাঁড়াবে h by 180 f d square delta by dt square is equal to 1 minus 1.5 sin delta pm minus p sin delta, এটা ঠিক আছে। তো এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এরপর আমরা পরের টপিকে চলে যাই, সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট। তো সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্টটা কি আসলে, যে এটা হচ্ছে এরকম, মনে করো এটার ইয়েটা হচ্ছে এরকম, সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্টের এটা, যে মনে করো কোনো সময় একটা খুব স্মল টেম্পোরারি চেঞ্জ হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে, মেশিন থেকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পাচ্ছি সেইখানে খুব স্মল টেম্পোরারি চেঞ্জ হলো, ঠিক আছে। সো এটা যদি হয় তাহলে এটা হতে পারে সামান্য যদি চেঞ্জ হয় ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে, তাহলে যেটা হবে অপারেটিং পয়েন্টটা সামান্য একটু নতুন একটা অপারেটিং পয়েন্টে অপারেট করতে পারে, এবং সেটাও যেটা হতে পারে যে ইকুয়ালি অ্যাকসেপ্টেবল অপারেটিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে। যেমন মনে করো আমরা আগের যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে পি কার্ভের ইকুয়েশনে ডেল্টা জিরো ছিল 28.44 ডিগ্রি, যেখানে মেকানিক্যাল পাওয়ার আউটপুট পিএম ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পি ইকুয়াল ছিল। সেম ফিগারে এটা দেখা যায় যে পি পিএম এর ইকুয়াল হয় ডেল ইজ ইকুয়াল টু 151.56 ডিগ্রিতেও কিন্তু ইকুয়াল হয়। দেখো এই যে এখানে উপরের কার্ভটা হচ্ছে p is equal to 2.10 sin del, যেটা হচ্ছে एग्जांपल 16.3 এর एग्जांपलটাতে আমরা যে কার্ভটা পাইছিলাম সেটা 16.4 এ পাইছি হলো একদম নিচের কার্ভটা, আর एग्जांपल 16.5 এ পাইছি হলো মাঝের কার্ভটা, ঠিক আছে। সো এখানে যেটা বলতেছে যে উপরের কার্ভটা যখন অপারেট করতেছে পিএম দেখো 1 পার ইউনিট বলে দিছিল, p is equal to 2.10 sin del, তাহলে এই পিএম পি কার্ভকে ইন্টারসেক্ট করছিল দুইটা পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে। এই পয়েন্টে ডেল্টার ভ্যালু হচ্ছে 28.44 ডিগ্রি, আর এই জায়গায় ডেল্টার ভ্যালু হলো 151.56 ডিগ্রি। তাহলে মনে হতে পারে যে সলিউশন দুইটা, কিন্তু আসলে তা না, ঠিক আছে। এটাই বলছে এখানে যে পিএম এর ইকুয়াল 151.56 ডিগ্রিতে ডেল্টাতে ইন্টারসেক্ট করছে পিএমটা পি কে, যে এটা হয়তো একটা ইকুয়ালি অ্যাকসেপ্টেবল অপারেটিং পয়েন্ট হতে পারে, কিন্তু এটা হবে না আসলে, কারণ এই জায়গায় যে একটা আনস্টেবল হয়ে যাবে, যেটা 28.44 ডিগ্রিতে যেটা হয় না, যেখানে স্টেবল থাকে।
সো এটা এক্সামিন করার জন্য আমরা যেটা করতে পারি, ধরে নিতে পারি যে মেকানিক্যাল ইনপুট পাওয়ার পিএম টা ফিক্সড আছে, এবং আমরা চিন্তা করলাম যে স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জ অপারেটিং পয়েন্ট প্যারামিটারে হতেছে, যার ফলে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা জিরো প্লাস ডেল্টা ডেল, আর পি ইজ ইকুয়াল টু পি জিরো প্লাস পি ডেল্টা। ঠিক আছে, যেখানে সাবস্ক্রিপ্ট জিরোটা ডিনোট করতেছে স্টেডি স্টেট অপারেটিং পয়েন্ট ভ্যালু, আর সাবস্ক্রিপ্ট ডেল্টাটা ডিনোট করতেছে ইনক্রিমেন্টাল ভ্যারিয়েশন ফ্রম দোজ ভ্যালুস। তাহলে এই ইকুয়েশন 1640 টাকে যদি আমরা 1637 এ বসায় দেই, তাহলে আমরা লিখতে পারি p is equal to p max sin del, তাই তো? p is equal to হচ্ছে p0 plus p del, p0 plus p del is equal to p max sin del is equal to হচ্ছে delta 0 plus delta del। ঠিক আছে, তাহলে is equal to হচ্ছে p max sin delta 0 cos delta del plus cos delta 0 sin delta del, মানে sin a plus b এর ফর্মুলা ভাঙাইলাম। যেহেতু ডেল্টা ডেল এর ভ্যালু খুবই ছোট, স্মল ইনক্রিমেন্টাল ডিসপ্লেসমেন্ট ফ্রম ডেল্টা 0, সুতরাং sin delta del is approximately equal to delta del, আর cos delta del is approximately equal to 1। এই ভ্যালুটা যদি বসাই দিই আমরা, তাহলে এখানে পাই p0 plus p del is equal to হচ্ছে p max sin delta 0 cos delta del is equal to হচ্ছে 1, সুতরাং এটা যা আছে তাই থাকলো, প্লাস p max cos delta 0 sin delta del এর ভ্যালু হলো delta del। এটা দাঁড়ায় ইকুয়েশনটা। ঠিক আছে, আর ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ডেল্টা 0 তে pm is equal to p0 is equal to p max sin delta 0, pm আর p0 টা ইকুয়াল ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ডেল্টা 0 তে। সো pm is equal to p0 is equal to p max sin delta 0। তো সুতরাং p max sin delta 0 তে আমরা লিখতে পারি pe0। ঠিক আছে, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি pm মাইনাস p0 প্লাস pe del, মানে এটা থেকে ইকুয়েশন 1643 থেকে 1642 কে সাবট্রাক্ট করতেছি, তাহলে pm মাইনাস p0 মাইনাস p del ইজ ইকুয়াল টু p max sin delta 0 p max sin delta 0 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা তো আছে মাইনাস p max cos delta 0 delta del। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, pm minus p0 delta del is equal to হচ্ছে মাইনাস p max cos delta 0 delta del কে আমরা লিখতে পারি 1640 থেকে আমরা লিখতে পারি ইকুয়েশন 1612 এ আমরা লিখতে পারি আমরা রাইট, এটা লিখতে পারি হলো, এটা হলো বেসিক সুইং ইকুয়েশনে 2h by omega s d square delta by dt square is equal to pm minus pe। so 2h by omega s d square delta by dt square, delta is equal to হচ্ছে delta 0 plus delta del, delta 0 plus delta del is equal to pm minus pe ছিল, p is equal to হচ্ছে আবার p0 plus p del। এটাকে বসাই দিলাম, বসাই দিলে তাহলে এইটা আর এইটা ইকুয়াল যেহেতু, সুতরাং এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা লিখতে পারি দ্যাট ইজ 2h বাই ওমেগা s d স্কয়ার ডেল্টা 0 বাই dt স্কয়ার হচ্ছে আসলে ডেল্টা 0 একটা কনস্ট্যান্ট, সুতরাং সেটাকে ইনিশিয়াল অপারেটিং কন্ডিশনটা হচ্ছে ডেল্টা 0, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা যেখানে pm আর p ইন্টারসেক্ট করে যে অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে ডেল্টা 0, সুতরাং সেটা একটা কনস্ট্যান্ট, সেটাকে টাইমের রেসপেক্টে তার কোনো ভ্যারিয়েশন নাই, সুতরাং সেটাকে ডাবল ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হবে। সুতরাং এখানে আসবে শুধু d স্কয়ার ডেল্টা ডেল বাই dt স্কয়ার, ডেল্টা ডেলটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যারিয়েশন, সুতরাং এইটাকে থাকবে, ডেল্টা 0টা বাদ হয়ে যাবে দুবার ডিফারেন্সিয়েট করলে। সুতরাং এখান থেকে লিখতে পারি 2h বা ওমেগা s d স্কয়ার ডেল্টা ডেল বাই dt স্কয়ার, আর pm minus p এটা ইজ ইকুয়াল হচ্ছে এইটা, সুতরাং দিস ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস p max cos delta 0 delta del, সুতরাং এইদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস প্লাস p max cos delta 0 delta del ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো বোঝা গেছে কিনা? বোঝা গেছে?
বোঝা যায় নাই? বোঝা যাচ্ছে? জি স্যার। এই ধরনের বোঝা গেছে, ওকে ফাইন। মানে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু ডেল্টা জিরো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য এটা লিখলাম। সো পি ম্যাক্স কস ডেল্টা জিরো হচ্ছে আসলে কি, পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স সাইন ডেল্টা। তাহলে পাওয়ার অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স সাইন ডেল্টা, এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের ইকুয়েশন। সো এই পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের স্লোপ হচ্ছে পি ম্যাক্স কস ডেল্টা, এট ডেল্টা জিরোতে এটা হচ্ছে পি ম্যাক্স কস ডেল্টা জিরো। সো পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের স্লোপকে যদি আমরা ডিনোট করি এসপি দিয়ে এট দ্য অ্যাঙ্গেল ডেল্টা জিরো, দেন এসপি ইজ ইকুয়াল টু ডিপিই বাই ডি ডেল্টা এট ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা জিরো ইজ ইকুয়াল টু পি ম্যাক্স কস ডেল্টা জিরো। ঠিক আছে? সুতরাং এসপি টাকে আমরা লিখতে পারি, এসপি দিয়ে যদি এটাকে রিপ্লেস করে দিই, পি ম্যাক্স কস ডেল্টা জিরো কে যদি আমি এসপি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এখান থেকে লিখতে পারি ডি স্কয়ার ডেল্টা ডেল বাই ডিটি স্কয়ার ইনটু প্লাস ওমেগা এস বাই 2h ইনটু পি ম্যাক্স কস ডেল্টা জিরো কে লিখতে পারি এসপি ইনটু ডেল্টা ডেল ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? এইটা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখবা, তোমরা হয়তো পড়ে আসছো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যার সলিউশনটা ডিপেন্ড করতেছে অ্যালজেব্রিক সাইন অফ এসপি এর উপরে। যখন এসপি পজিটিভ, মানে স্লোপটা যখন পজিটিভ, সলিউশন ডেল্টা ডেল্টা টি হলো করেসপন্ড করে সিম্পল হারমোনিক মোশন, যে মোশনটা হচ্ছে রিপ্রেজেন্টেড বাই অসিলেশনস অফ অ্যান আনড্যাম্পড সুইঙ্গিং পেন্ডুলাম। So এটা বলছে এখানে যে ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা n স্কয়ার x ইজ ইকুয়াল টু 0, যেটা জেনারেল সলিউশন হচ্ছে a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t with constants a and b determined by the initial conditions. The solution when plotted is an undamped sinusoid of angular frequency omega n. Omega n টা হচ্ছে এই কনস্ট্যান্টটা, তাহলে এখানে ওমেগা n টা হবে আসলে এইটা ওমেগা s p বাই 2h। ঠিক আছে? যখন এসপি নেগেটিভ, সলিউশন ডেল্টা ডেল্টা টি এক্সপোনেনশিয়ালি টাইমের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে উইদাউট লিমিট। সো আমরা যেটা দেখতেছি ফিগার 16.6 এ, অপারেটিং পয়েন্ট ডেল্টা 0 0 টু 28.44 ডিগ্রি হচ্ছে পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ এই কন্ডিশনে স্লোপটা হচ্ছে পজিটিভ। দেখো 28.44 ডিগ্রিতে এই কার্ভের স্লোপ হচ্ছে পজিটিভ, কিন্তু 151.56 ডিগ্রি যখন অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তখন স্লোপটা হচ্ছে নেগেটিভ। তার মানে ওইটা সলিউশন হচ্ছে স্টেবল সলিউশন দিবে না, আনস্টেবল সলিউশন দিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন যেটা আমরা বলতে পারি, changing position of the generator rotor swinging with respect to the infinite bus, এটাকে ভিজুয়ালাইজ করা যায় একটা অ্যানালজি দিয়ে। ঠিক আছে? মনে করো একটা পেন্ডুলাম সুইং করতেছে, একটা পিভট থেকে ঝুলে আছে এবং সেটা সুইং করতেছে, এ থেকে বি থেকে সি হয়ে আবার সি থেকে বি হয়ে এতে ফিরতেছে। ঠিক আছে? এরকম পয়েন্ট এ আর সি টা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট অফ দা অসিলেশন, এ আর সি টা।
about ইকুইলিব্রিয়াম পয়েন্ট বি। ড্যাম্পিং এর ফলে আলটিমেটলি এটা পেন্ডুলামটা বি তে রেস্ট পজিশনে চলে আসে। এখন কনসিডার করো, ইমাজিন করো যে একটা ডিস্ক, সেটা রোটেট করতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে, রোটেট করতেছে এরকম একটা ডিস্ক, সে রোটেট করতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে, এবং এর উপরে পেন্ডুলামের মোশনটাকে সুপার ইম্পোজ করো ডিস্কের মোশনের উপরে, ঠিক আছে? পেন্ডুলামের মোশনটাও আছে, ডিস্কের মোশনটাও আছে, ডিস্কের মোশনের উপরে পেন্ডুলামের মোশনটাকে সুপার ইম্পোজ করো। তাহলে যেটা হবে, আমরা চিন্তা করতে পারি এইভাবে, পেন্ডুলামটা যখন এ থেকে সি তে যাচ্ছে তখন কম্বাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে, এ থেকে সি তে যখন যাচ্ছে তখন পেন্ডুলামের মোশন হচ্ছে ডিস্কের মোশনের অপোজিট। সুতরাং কম্বাইন্ড মোশন হবে পেন্ডুলামটার ডিস্কের স্পিডের থেকে কম, ঠিক আছে? এই যে এখানে বলছে when the pendulum is moving from A to C the combined angular velocity is slower than that of the disc, কারণ দুইটা অপোজিট সেজন্য। আবার যখন সি থেকে এতে যাচ্ছে তখন পেন্ডুলামের মোশন হচ্ছে যেদিকে, ডিস্কের মোশন সেদিকে, সুতরাং কম্বাইন্ড স্পিডটা হবে বেশি। ডিস্কের স্পিডের থেকে বেশি, ঠিক আছে? এ আর সি পয়েন্টে যেটা হবে, এ আর সি পয়েন্টে এখানে এসে ডিস্কের একটা মোমেন্টারি থামতেছে, তার মানে ডিস্কের মোশন যেটা হবে যে এই অবস্থাতে পেন্ডুলামের অ্যালন যে মোশন সেটা হচ্ছে 0, ঠিক আছে? সুতরাং এই অবস্থাতে কম্বাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে ডিস্কের ভেলোসিটির সমান। এ আর সি পয়েন্টে খেয়াল করে দেখো, এ আর সি পয়েন্টে যখন এ পয়েন্টে আসতেছে, এই দিক থেকে এ পয়েন্টে আসতেছে, আইসা জাস্ট তারপরে আবার উল্টা দিকে যাচ্ছে, তার মানে এ পয়েন্টে পেন্ডুলামের অ্যালনের যে স্পিড সেটা হচ্ছে 0। তার মানে কম্বাইন্ড স্পিড হচ্ছে শুধুমাত্র ডিস্কের স্পিড যা তার সমান। সি পয়েন্টেও তাই একই রকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি তাহলে এটাই বলছে এখানে, যে at points A and C the angular velocity of the pendulum alone is 0 and the combined angular velocity equals that of the disc. এখন যদি angular velocity of the disc কে যদি আমরা চিন্তা করি synchronous speed of the rotor এর সাথে যদি চিন্তা করি, যে আর যদি পেন্ডুলামের একলা একলা যে স্পিড সেটাকে যদি চিন্তা করি যে রোটরের সুইং এর সাথে চিন্তা করি with respect to an infinite bus, তাহলে superimpose motion of the pendulum on that of the disc represents the actual angular motion of the rotor. এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো। স্যার আরেকবার। আচ্ছা, আরেকবার বলতেছি। মনে করো ডিস্কের মোশনটাকে চিন্তা করলাম আমরা সিনক্রোনাস স্পিডের সাথে কম্পেয়ার করলাম, ঠিক আছে? অ্যানালজি টানলাম। জি স্যার। আর রোটরের স্পিড উইথ রেসপেক্ট টু অ্যান ইনফিনিট বাস এটাকে চিন্তা করলাম আমরা পেন্ডুলামের মোশনের সাথে। তাহলে যেটা হবে, পেন্ডুলামের মোশন যখন ডিস্কটা রোটেট করতেছে সেই অবস্থাতে superimpose motion of the pendulum on that of the disc সেটা রিপ্রেজেন্ট করতেছে actual angular motion of the rotor. ডিস্কের স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, পেন্ডুলামের একলা একলা যে স্পিড সেটা হচ্ছে রোটরের স্পিড উইথ ইনফিনাইট বাস। তার মানে দুইটা মিলা যখন স্পিড আসবে চিন্তা কম্বাইন স্পিড যেটা হবে সেটা হবে হলো রোটরের স্পিড সুপারইম্পোজড
মানে অ্যাকচুয়াল অ্যাঙ্গুলার মোশন অফ দা রোটর ইন্ডিকেট করবে। সুপারইম্পোজ মোশন যখন আমি পেন্ডুলামের সুপারইম্পোজ মোশন অন দ্যাট অফ দা ডিস্কে যখন চিন্তা করব, যে পেন্ডুলামের স্পিড অন ডিস্ক হুইচ ইজ মুভিং, এটা যখন চিন্তা করব তখন সেটাকে কম্পেয়ার করতে পারি আমরা অ্যাকচুয়াল অ্যাঙ্গুলার মোশন অফ দা রোটরের সাথে। সেটা কখনো সিনক্রোনাস স্পিডের থেকে একটু বেশি হয়ে যায়, কখনো সিনক্রোনাস স্পিডের থেকে একটু কম হয়ে যায়, ওইটাকে ফলো করার চেষ্টা করে সে। একটু বেশি হয়ে গেলে আবার পিছনের দিকে চলে আসে, আবার একটু কম হয়ে গেলে তখন আবার এক্সিলারেট করে ইয়ে করতে থাকে, সবসময় এরকম হয়। ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা, সো আমরা এখন যেটা চিন্তা করতে পারি, কোশ্চেন 1648 যেটা আমরা দেখছিলাম, এইটার সলিউশন দাঁড়াবে তার মানে 2h বাই ওমেগা এস sp হবে আর কি। ঠিক আছে, ওমেগা n ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ ওমেগা এস sp বাই 2h, কারণ এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে ওমেগা n স্কয়ার, তার মানে ওমেগা n ইজ ইকুয়াল টু ওমেগা এস sp বাই 2h এর স্কয়ার রুট। ওমেগা এস sp বাই 2h এর স্কয়ার রুট হচ্ছে ওমেগা n, এত ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। ওকে স্যার। So frequency of oscillation Fn is equal to 1 by twice pi omega n, so 1 by twice pi square root of omega s sp by 2h, এত হার্টজ। ঠিক আছে, so একটা এক্সাম্পল দেখি। The machine of example 16.3 is operating at del is equal to 28.44 degree when it is subjected to a slight temporary electrical system disturbance. Determine the frequency and period of oscillation of the machine rotor if the disturbance is removed before the prime mover response. Take H is equal to 5 megajoules per MVA. So এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, সুইং ইকুয়েশনটা হচ্ছে P is equal to 2.10 sin delta। ঠিক আছে, so SP is equal to হচ্ছে 2.10 cos delta, যেখানে ডেল্টা জিরোটা হচ্ছে 28.44 ডিগ্রি, তাহলে SP যেটা সিম্পলিফাইং পাওয়ার কোএফিশিয়েন্ট অপারেটিং পয়েন্ট ডেল্টা জিরোতে, SP is equal to 2.10 cos 28.44 ডিগ্রি which is 1.8466 আসে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন তার মানে দাঁড়াবে ওমেগা n is equal to square root of omega s sp by twice h। ওমেগা s হচ্ছে 377 রেডিয়ান্স পার সেকেন্ড, তাই না? 60 হার্টজ সিস্টেমের জন্য চিন্তা করতেছে এটা, 50 হার্টজ এর জন্য এটা হবে হলো কত, 314 বোধহয়, তাই না? আর sp is equal to হচ্ছে 1.8466, এটা পাইলাম আমরা এই মাত্রই, বাই 2 into h is equal to হচ্ছে 5 মেগাজুলস পার mva, আমরা 5 সেকেন্ড বোধহয় আসবে এটা। তার মানে এখান থেকে এটা আসবে হলো ওমেগা n এর ভ্যালু 8.343 ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড। corresponding frequency of oscillation Fn is equal to 8.343 by 2 pi is equal to 1.33 hertz। এই 1.33 hertz এটা হচ্ছে 60 hertz এর corresponding ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বলতে পারি আমরা। ঠিক আছে, আর পিরিয়ড অফ অসিলেশন t is equal to 1 by Fn is equal to হচ্ছে 1.753 সেকেন্ড। কোনো কোশ্চেন আছে কিনা পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে তাহলে পরের টপিকে যাই। এই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব সেটা হলো Choleraria criterion of stability। সেকশন 16.4 এ আমরা সুইং ইকুয়েশন ডেভেলপ করছি। এখন স্টেবিলিটি কনসিডার করব আন্ডার ট্রানজিয়েন্ট কন্ডিশন, যখন লার্জ ডিস্টারবেন্স অকার করতেছে সেই অবস্থাতে। ঠিক আছে, সো আমরা
যেটা করব, আমরা আগের এক্সাম্পলটাকেই রাখবো, শুধু একটা ডিফারেন্স করবো। আমরা এটা চিন্তা করতেছি একটা টু মেশিন সিস্টেম হিসাবে, দুইটা মেশিন দিয়ে সিস্টেমটাকে ডিফাইন করতেছি, একটা ইনফিনাইট বাস আর একটা জেনারেটর কানেক্টেড। আগের যে এক্সাম্পল গুলো দেখলাম সেরকমই। তার সাথে আমরা যেটা করব, একটা ছোট্ট একটা শর্ট ট্রান্সমিশন লাইন অ্যাড করে করবো, চিন্তা করব আমরা। যে ট্রান্সমিশন লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। ইনিশিয়ালি সার্কিট ব্রেকার এ হচ্ছে ক্লোজ চিন্তা করে নিতেছি যখন, আর সার্কিট ব্রেকার এট বি, যেটা বি তে যে সার্কিট ব্রেকার আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ওপেন। তাহলে ইনিশিয়াল অপারেশন কন্ডিশন এক্সাম্পল 16.3 তে আমরা যেটা দেখছিলাম আগের মতনই আছে। এটা যেহেতু ক্লোজড, এটা যেহেতু ওপেন, তার মানে এর কোনো ইয়ে নাই। এটা এইটুকু সার্কিট আছে, এই ট্রান্সমিশন লাইনটা কোনো ইফেক্ট আসলে নাই, ঠিক আছে। ওকে, জি স্যার। সো ইনিশিয়াল অপারেটিং কন্ডিশনটা আনঅল্টার্ড। এক পয়েন্ট পি তে, এখন একটা পয়েন্ট পি তে ধরে নিলাম আমরা বাজের কাছে একটা থ্রি ফেজ ফল্ট অকার করলো, এবং সেটা সার্কিট ব্রেকার এ ক্লিয়ার করে দিচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইম পরে। সো যেটা হবে, থ্রি ফেজ ফল্ট হওয়ার পরে, ফল্ট ক্লিয়ার করার পরেও আমরা দেখতে পাচ্ছি ইফেক্টিভ ট্রান্সমিশন সিস্টেম যেটা ছিল সেটা আগে যেরকম ছিল, ফল্ট ক্লিয়ার করার পরেও একই আছে। শুধুমাত্র ফল্ট যখন হইতেছে তখন সিস্টেমটা ডিফারেন্ট, কারণ ফল্ট যখন হইতেছে, এই আমরা ধরে নিতে পারি যেহেতু এটা শর্ট ট্রান্সমিশন লাইন, এই পি তে ফল্ট যেটা হচ্ছে সেটা এজ ইফ বাজেই ফল্ট হইতেছে এরকম ধরতে পারি। সো আমরা ধরতে পারি যে পি তে যে ফল্টটা হয়েছে সেটার জন্য ফল্টটা আসলে বাজেই হইতেছে, এবং সেই জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট জেনারেটর থেকে যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট আসছে যেটা, সেটা জিরো যতক্ষণ পর্যন্ত না ফল্ট ক্লিয়ার হইতেছে। ফল্ট যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ফল্ট যতক্ষণ আছে আর কি, ততক্ষণ পর্যন্ত জেনারেটর থেকে আউটপুট পাওয়ার হচ্ছে জিরো। সো এইখানে আমরা ফিজিক্যাল কন্ডিশন গুলাকে আমরা চিন্তা করতে পারি বিফোর ফল্ট, ডিউরিং ফল্ট এন্ড আফটার দ্য ফল্ট। এটাকে চিন্তা করতে পারি ফিগার 16.9 দিয়ে। বিফোর ফল্ট ছিল এরকম, ঠিক আছে। ফল্ট ডিউরিং ফল্ট যখন হইতেছে তখন কি হইতেছে, এ থেকে পাওয়ার জিরো হয়ে যাচ্ছে। পিএমটা হচ্ছে এখানে বিফোর ফল্ট, পিএমটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট, আর পি ম্যাক্স সাইন ডেল্টা যেটা, সেটা হচ্ছে পি মানে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। তো পিএম আর পি যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে ডেল্টা জিরোতে একটা, আর একটা ডেল্টা ম্যাক্সে। ডেল্টা জিরোতে হলো আমরা দেখতেছি যে স্লোপ পজিটিভ, সুতরাং এটা স্টেবল সলিউশন, আর ডেল্টা ম্যাক্সের স্লোপ নেগেটিভ, সুতরাং এটা হচ্ছে আনস্টেবল সলিউশন দিচ্ছে, ঠিক আছে। এখন যখন এ পয়েন্টে যখন অপারেট করতেছিল এই অবস্থাতে, ফল্ট যখন হইলো তখন কি হবে, মেকানিক্যাল পাওয়ার যে মুহূর্তে ফল্ট হইলো সেই মুহূর্তে পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার যা আছে তাই থাকবে, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ারটা এ থেকে ডিতে যাচ্ছিল আগে, এখন এ থেকে ডিতে না যায়, এ থেকে বি, বি থেকে সি চলে যাবে। যেহেতু ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হয়ে যাচ্ছে জিরো, সেই জন্য এ থেকে সরাসরি খাড়া নিচে নেমে আসছে, যেখানে পাওয়ার পিটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটাই বলছে এখানে, when the fault occurs at t equal to 0, the electrical power output is suddenly 0 while the input mechanical power is unaltered. The difference in power must be accounted for by a rate of change of stored kinetic energy in the rotor masses. This is accomplished only by an increase in speed
আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, মেকানিক্যাল পাওয়ার আউটপুটটা, মেকানিক্যাল পাওয়ার ইনপুট যা ছিল সেটা তো যা ছিল তাই আছে, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটটা এই জায়গায় জিরো হয়ে যাচ্ছে, তার মানে ব্যালেন্সড হচ্ছে না, মেকানিক্যাল পাওয়ার ইনপুট আর ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ব্যালেন্সড হচ্ছে না, মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা বেশি হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের জন্য। তো মেকানিক্যাল পাওয়ার যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, মেশিনটা এক্সেলারেট করবে, তাই না? জি স্যার। এক্সেলারেট করলে তাহলে যেটা হবে, the difference in power must be accounted for by rate of change of stoke energy in the rotor machine. This can be measured only by an increase in speed which results from the constant accelerating power Pm. So আমরা যদি এখন ধরি যে মনে করি আমরা টিসি সময় পরে, টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টাইম বা ক্লিয়ারিং টাইম যেটাই বলি না কেন, টাইম টু ক্লিয়ার দ্য ফল্ট বাই টিসি, ফল্টটাকে ক্লিয়ার করতে মানে ফল্টটাকে রিমুভ করতে আমার যে সময় লাগে সেই সময়টা হচ্ছে টিসি। এটা যদি ধরি তাহলে accelerate then the acceleration is constant for the time t less than tc and is given by d square delta by dt square is equal to omega s by 2h into pm. বোঝা গেছে এটা? দেখো d square delta by dt square is equal to কি, omega s by 2h into pm minus p ছিল, কিন্তু p তো এখন 0, তাই না? দেখো খেয়াল করে দেখো আমাদের ইকুয়েশন আগে, এই যে এটা দিয়েও বোঝা যাবে, d square delta by dt square is equal to omega s by 2h into pm minus pe, তাই না? অথবা আরো ভালোভাবে যদি দেখতে চাও এটা দেখতে পারো, এই যে 2h by omega s d square delta by dt square is equal to pm minus p, তার মানে d square delta by dt square is equal to omega s by 2h into pm minus p, কিন্তু p তো আমাদের ক্ষেত্রে এই যখন ক্রিটিক্যাল, যখন ক্লিয়ারিং টাইমের ফল্ট ক্লিয়ার করার আগ সময় পর্যন্ত p টা হচ্ছে 0, তাই না? জি স্যার। আমরা গ্রাফ থেকে সেটাই ফিগার থেকে এটাই বুঝলাম, এই যে এই জায়গায় p হচ্ছে এই জায়গায় চলে আসছে, এখান থেকে এই জায়গায় চলে আসছে, এখানে ডটেড লাইন আর এই লাইনগুলো বোল্ড, মানে এইগুলা কার ফলো করতেছিল, এই জায়গায় এসে ফল্ট হওয়াতে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হয়ে গেল 0। তার মানে আমরা বলতে পারি d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা s বাই 2h ইনটু pm, pm মাইনাস p ছিল, p টা 0, সেজন্য সেটা বাদ হয়ে গেল। যখন ফল্টটা অন আছে তখন তাহলে ভেলোসিটি ইনক্রিজ করবে, কারণ সিনক্রোনাস স্পিড, ভেলোসিটি ইনক্রিজ সিনক্রোনাস স্পিডের উপরে উঠে যাবে, এবং সেই স্পিডটাকে আমরা পাবো, ভেলোসিটি কতটুকু ইনক্রিজ করতেছে সিনক্রোনাস স্পিডের উপরে সেটা পাবো যদি আমরা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি। তার মানে d ডেল্টা বাই dt এটা হচ্ছে ডেল ওমেগা 0 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু t ওমেগা s বাই 2h pm dt, আর pm টা কনস্ট্যান্ট আমরা ধরছি, সুতরাং এটা ওমেগা s বাই 2h ইনটু pm ইনটু t মাইনাস 0 মানে এটা t, ঠিক আছে? আরেকবার যদি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে আমরা পাই ডেল্টা ইজ ইকুয়াল টু ওমেগা s pm by 4h t square plus delta 0, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাই যে এটা ইকুয়েশন 1652 এবং 1653 থেকে, সেটা হচ্ছে যতক্ষণ ফল্ট আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা, ঠিক আছে? ফল্ট আছে কতক্ষণ পর্যন্ত, ফল্ট আছে আমরা বলছিলাম এই
সি পর্যন্ত ফলটা আছে, ডেল্টা 0 থেকে ডেল্টা সি পর্যন্ত, মানে এ বি সি পর্যন্ত ফলটা আছে। এরপরে ফলটা আবার ক্লিয়ার হয়ে গেল, ফলটা ক্লিয়ার হয়ে গেলে তখন সে আবার আগের কার্ভে চলে আসলো, আগের কার্ভে ডি পয়েন্টে চলে আসলো, ডি থেকে ইতে অপারেট করতেছে। ঠিক আছে, তো এটাই বলছে এখানে। সো আমরা এখানে বলতে পারি আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইনস্ট্যান্টে ফল্ট ক্লিয়ারিং হইতেছে সেই ইনস্ট্যান্টে তাহলে ডেল্টাটা হচ্ছে আমরা বলতে পারি বি থেকে সি তে যাচ্ছে। ঠিক আছে, বি থেকে সি তে যাচ্ছে যতক্ষণ, যে সময় পরে এটা ফলটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই সময়ে ডেল্টা 0 থেকে অ্যাঙ্গেলটা ডেল্টা সি তে চলে গেল। সো ডি ডেল্টা বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডেল্টা বাই ডিটি ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা, ওমেগা এস বাই 2h pm ইনটু টি। টিটা হচ্ছে আমরা বলছিলাম টিসি, এখন টাইম টু ক্লিয়ার দা ফল্ট। সো ডি ডেল্টা বাই ডিটি at t is equal to tc is equal to omega s by 2h into pm into tc, আর ডেল্টা টি at t is equal to tc তে আসবে হলো এই আগের ইকুয়েশনে জাস্ট t is equal to tc বসাই দিয়েছে আগের দুইটা ইকুয়েশনে আর কি। ঠিক আছে, omega s pm by 4h tc square plus delta 0। ঠিক আছে, যখন ফলটা ক্লিয়ারড হলো at the angle delta c, তখন ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করে যাচ্ছে। দেখো এখান থেকে সি পয়েন্টে ফলটা ক্লিয়ার করলো, এই মুহূর্তে হঠাৎ করে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হয়ে গেল ডি, যেটা হচ্ছে ডি পয়েন্টে, এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, ডিসিটা হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, আর মেকানিক্যাল ইনপুট পাওয়ার হচ্ছে পিএম। তার মানে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা মেকানিক্যাল ইনপুট পাওয়ারের থেকে কমে যাচ্ছে। যদি তাই হয়, তাহলে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার যদি বেশি হয়, মেকানিক্যাল ইনপুট পাওয়ারের থেকে বেশি হয়, তাহলে যেটা হবে এক্সিলারেটিং পাওয়ারটা হচ্ছে নেগেটিভ, পিএম মাইনাস পিটা হচ্ছে নেগেটিভ, কারণ পিটা বেশি হয়ে গেছে, যার ফলে রোটর এক্সিলারেট না করে আসলে ডিক্সিলারেট করবে, স্লো ডাউন করবে, যেহেতু এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট মেকানিক্যাল পাওয়ার ইনপুটের থেকে বেশি হয়ে গেছে। সো পিএম মাইনাস পি নেগেটিভ, তার মানে এক্সিলারেটিং পাওয়ারটা নেগেটিভ, তার মানে ডিক্সিলারেট করবে, স্লো ডাউন করবে। তাই এটুকু বোঝা গেছে কিনা দেখ, যার ফলে রোটরটা স্লো ডাউন করবে যখন পি ডি থেকে ই পয়েন্টে যাচ্ছে। ইন ফিগার 60.9 সি তে এখানে ডি পয়েন্টে গেল, ডি থেকে ই পয়েন্টে যাবে। ঠিক আছে, ডি থেকে ই পয়েন্ট পর্যন্ত যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা স্লো ডাউন করতে থাকবে। ই পয়েন্টে রোটর স্পিডটা হচ্ছে আবার সিনক্রোনাস, যদিও রোটর অ্যাঙ্গেল এখন অ্যাডভান্স করছে টু ডেল্টা এক্স এ। এখানে খেয়াল করে দেখো, ই পয়েন্টে যখন গেল তখন ই পয়েন্টে এর স্পিড হচ্ছে আবার সিনক্রোনাস স্পিড, কিন্তু ই পয়েন্টে এর রোটর অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখন ডেল্টা এক্স। ঠিক আছে, সো ডেল্টা এক্স টা ডিটারমাইন করা যাবে কিভাবে, এটা ডিটারমাইন করা যাবে এই ফ্যাক্ট থেকে যে এরিয়া A1 আর A2, এরিয়া A1 আর A2 যে জায়গায় ইকুয়াল হবে সেই জায়গায় ই পয়েন্টটা হবে এমন একটা পয়েন্ট যাতে এরিয়া A1 আর A2 সমান হয়। এরিয়া A1 আর A2 সমান হওয়া মানে হচ্ছে আসলে এর যে পাওয়ার আর এর যে পাওয়ার সেই দুটো সমান হচ্ছে আসলে বেসিক্যালি। সো এক্সিলারেটিং পাওয়ার, এটা পরে এক্সপ্লেন করা হয়েছে, এক্সিলারেটিং পাওয়ার এট ই তে হচ্ছে স্টিল নেগেটিভ,
তে এক্সাইটিং পাওয়ারটা স্টিল নেগেটিভ, যেহেতু এটা রিটার্ড করতেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় সিনক্রোনাস স্পিডে চলে গেছে, কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে না, ই পয়েন্টেও ডিসেলারেশন হচ্ছে, কারণ এই জায়গাতেও পিটা পিএম এর থেকে বড়, সুতরাং ডিসেলারেট করবে। কিন্তু এখানে সিনক্রোনাস স্পিড হয়ে গেছে, সুতরাং এইটা তখন সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেছে যেহেতু, এবং ডিসেলারেট করতেছে যেহেতু, সুতরাং এটা উল্টা দিকে যাইতে শুরু করবে, ঠিক আছে। এতক্ষণ যাচ্ছিল এইদিকে, এই 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 যে এইদিকে গেছিল, ডি থেকে ইতে গেছিল, ইতে সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেল, কিন্তু ডিসেলারেশন হচ্ছে, সুতরাং সেটা আবার ই থেকে ডি এর দিকে যেতে শুরু করবে, ঠিক আছে। সো রিলেটিভ ভেলোসিটি নেগেটিভ এবং রোটর অ্যাঙ্গেলটা মুভ ব্যাক করবে ডেল্টা এক্স থেকে, ইতে ডেল্টা এক্স ছিল, পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ ধরে রিটার্ন করতে শুরু করবে টু পয়েন্ট এ, যে জায়গাতে রোটর স্পিড হচ্ছে লেস দেন সিনক্রোনাস, ঠিক আছে। এ পয়েন্টে রিটার্ন করবে, এ পয়েন্টে যখন আসলো, আগে যখন এই পয়েন্টে অপারেট করতেছিল তখন সে সিনক্রোনাস স্পিডে রোটেট করতেছিল, কিন্তু এখন যখন এই পয়েন্টে আসবে তখন এর স্পিড সিনক্রোনাস স্পিডের থেকে কম, এবং ঠিক এই জায়গায় যখন আসবে তার ঠিক একটু নিচে যখন যাবে তখন পিএম এর থেকে পি কমে যাচ্ছে, রাইট। এর নিচে যখন এ থেকে এ পয়েন্ট থেকে নিচে যখন চলে যাবে তখন পিএম এর থেকে পি কম, তার মানে মেকানিক্যাল ইনপুট পাওয়ার বেশি, তার মানে এক্সিলারেশন হতে থাকবে তখন আবার। এ পয়েন্টে সিনক্রোনাস স্পিডের কম ছিল, এখন আবার এক্সিলারেশন হতে থাকবে, এক্সিলারেশন হতে থাকতে সে এই দিক থেকে যেতে থাকবে, এদিকে যেতে থাকবে, যেতে 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 এফ পয়েন্টে যাবে, যেই পয়েন্টে যে এফ পয়েন্টে ডিটারমাইন হবে এমন ভাবে যাতে এরিয়া A3 আর এরিয়া A4 ইকুয়াল হয়। সো এফ পয়েন্টে যে এর স্পিড আবার সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যাবে। সো ই আর এফ পয়েন্টে স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিডের সমান, কিন্তু ইতে রিটার্ডেশন হচ্ছিল, এফ পয়েন্টে হলো আবার এক্সিলারেশন হচ্ছে, সুতরাং এক্সিলারেশন যদি সিনক্রোনাস স্পিডের উপরে যদি আবার এক্সিলারেশন হতে থাকে, এখানে সিনক্রোনাস স্পিডের সমান এক্সিলারেশন হতে থাকে, তাহলে সে আবার উল্টা দিকে যেতে থাকবে, দ্যাট ইজ ই এ থেকে ও হয়ে এফ এ আসলো, এফ থেকে আবার ও হয়ে এর দিকে যাবে, ঠিক আছে। যদি কোনো ড্যাম্পিং না থাকে তাহলে রোটরটা অসিলেট করতে শুরু করবে, এফ এ ই এফ এ ই ই এ এফ এভাবে রোটেট করতে থাকবে, ঠিক আছে। আর তার সিনক্রোনাস স্পিডটা অপার করবে ই আর এফ পয়েন্টে। সো শেডেড এরিয়া A1 আর A2 এদের ইকুয়াল হতে হবে, এবং এরিয়া A3 আর A4 ইকুয়াল হতে হবে। সো এই প্রিন্সিপালটাকে আমরা এই এরিয়াটা কি আসলে, এই এরিয়াটা হচ্ছে এনার্জি মানে এটা আসলে পাওয়ার কার্ভের পাওয়ার ভার্সেস অ্যাঙ্গেল কার্ভ বা টাইম কার্ভ বলতে পারি আমরা, টাইমও বলতে পারি, এটাকে ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গেল, সো ওমেগা টি বা টি এর রেসপেক্টে চিন্তা করতে পারি, তাহলে পিএম ভার্সেস টি কার্ভ এটা। সুতরাং এই এরিয়াটা হচ্ছে পাওয়ার কার্ভের নিচে, পাওয়ার ভার্সেস টাইম কার্ভের নিচের এরিয়াটা, তার মানে পাওয়ার ভার্সেস টাইমকে ইন্টিগ্রেট করলে বা এরিয়াটা নিলে কি হয়, এনার্জি হয়, এই এনার্জি আর এই এনার্জি ইকুয়াল। সো এটাই বলতেছে আর কি এখানে। সো একটা সিস্টেম যেখানে একটা মেশিন সুইং করতেছে একটা ইনফিনাইট বাসের রেসপেক্টে, সেখানে আমরা এই প্রিন্সিপাল অফ ইকুয়াল এরিয়া অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলা হয় ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ঠিক আছে। এইটা অ্যাপ্লাই করে আমরা স্ট্যাবিলিটিটাকে ডিটারমাইন করতে পারি সিস্টেমের ট্রানজিয়েন্ট কন্ডিশনে, এবং তখন আমাদেরকে সুইং ইকুয়েশন সলভ করার কোনো দরকার নেই আসলে, ঠিক আছে।
সো যদিও এই ক্রাইটেরিয়নটা হচ্ছে মাল্টিমেশিন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা হেল্প করে বোঝাতে হেল্প করে যে কেমন করে বিভিন্ন ফ্যাক্টর গুলা ইনফ্লুয়েন্স করে ট্রানজিয়েন্ট স্টেবিলিটিকে। ঠিক আছে, সো এখানে যেটা বলতেছে এরপরে একটু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। আচ্ছা, এখানে দেখো সুইং ইকুয়েশন 2h by omega is d square delta by dt square is equal to pm minus p, এটা তো সুইং ইকুয়েশন। এখানে একটা টু মেশিন সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারি। এটাকে আমরা চিন্তা করতে পারি একটা একটা মেশিন এবং একটা ইনফিনাইট বাস বাসের সাথে কানেক্টেড আছে, এইভাবে চিন্তা করতে পারি আমরা। সো এখানে আমরা যেটা বলতে পারি 2h by omega is d square delta by dt square is equal to pm minus p। সো এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফাইন করতে পারি রিলেটিভ টু সিনক্রোনাস স্পিড ওমেগা আর ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা এস। ওমেগা এস এর থেকে কতটুকু ভ্যারিয়েশন হচ্ছে সেটাই হচ্ছে ওমেগা আর, রোটরের ভেলোসিটি রিলেটিভ টু দ্য সিনক্রোনাস স্পিড which is equal to d delta by dt। সো এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি এবং এই ইকুয়েশনে বসায় দেই, তাহলে d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার is equal to d dt of omega minus omega s। সো ওমেগা এস যে সিনক্রোনাস স্পিড কনস্ট্যান্ট, ওইটা is equal to 0, সুতরাং d omega by dt আসবে আর কি। ঠিক আছে, সো d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার is equal to d omega r by dt। সো 2h by omega s d omega r by dt is equal to pm minus p। ঠিক আছে, যখন রোটরের স্পিড সিনক্রোনাস তখন ওমেগা আর ওমেগা এস ইকুয়াল। ঠিক আছে, সিনক্রোনাস রোটরের স্পিড যখন সিনক্রোনাস স্পিড যখন তখন ওমেগা আর ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওমেগা ওমেগা এস এর সমান। সো এই ইকুয়েশনের দুই সাইড কে ওমেগা আর দ্যাট ইজ ডি ডেল্টা বাই ওমেগা আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডেল্টা বাই ডিটি। ডি ডেল্টা বাই ডিটি তে যদি গুণ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি h by omega s 2 into omega r d omega r by dt is equal to pm minus p into omega r। omega r is equal to হচ্ছে d delta by dt, that is pm minus p into d delta by dt, এভাবে লিখতে পারি। সো এটাকে d omega 2 omega r কে আমরা লিখতে পারি d omega r স্কয়ার, তাহলে h by omega s এটাকে লিখতে পারি h by omega s d omega r স্কয়ার by dt is equal to pm minus p into d delta by dt। সো এটাকে যদি আমরা dt দিয়ে মাল্টিপ্লাই করি দুই সাইডে এবং ইন্টিগ্রেট করি, তাহলে h by omega s omega r2 স্কয়ার minus omega r স্কয়ার omega r1 স্কয়ার is equal to delta 1 to delta 2 pm minus p d delta, এটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, সাবস্ক্রিপ্ট ফর ওমেগা আর, ওমেগা এর দুইটা সাবস্ক্রিপ্ট আছে r1 এবং r2, এটা হচ্ছে ডেল্টা লিমিটের জন্য বসাইতেছি আমরা। সো ওমেগা r1 করসপন্ড করে হচ্ছে ডেল্টা 1 কে এবং ওমেগা r2 করসপন্ডস করে ডেল্টা 2 কে। যেহেতু ওমেগা আর রিপ্রেজেন্ট করে রোটর স্পিড সিনক্রোনাস স্পিড থেকে কতটুকু ডিপার্ট করে গেছে সেটা, সেই জন্য আমরা দেখতে পাই যে যদি রোটর স্পিড যদি ডেল্টা 1 আর ডেল্টা 2 তে যদি সিনক্রোনাস স্পিড হয়, ইফ দ্য রোটর স্পিড ইজ সিনক্রোনাস at ডেল্টা 1 আর ডেল্টা 2, তাহলে ওমেগা r1 এবং ওমেগা r2 0 হবে। এটুকু বোঝা গেছে কিনা দেখো। ডেল্টা 1 আর ডেল্টা 2 তে রোটরের স্পিড যদি সিনক্রোনাস হয়, তার মানে ওমেগা r1 আর ওমেগা r2 হচ্ছে 0,
কারণ ওমেগা r1 ওমেগা r2 এগুলাকে ধরছিলাম, আমি ওমেগা r কে ধরছিলাম একটা সিনক্রোনাস স্পিড, বা ওমেগা ওমেগা r ইকুয়াল হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা s, ঠিক আছে? সিনক্রোনাস স্পিড থেকে কতটুকু ভ্যারিয়েশন সেটা। এখন যদি এটা ওমেগাটা যদি সিনক্রোনাস স্পিডই যদি হয় তাহলে ওমেগা r 0 হবে। তাহলে ডেল্টা 1 যদি সিনক্রোনাস স্পিডের করসপন্ডিং ডেল্টা 1 এর করসপন্ডিং স্পিডটা যদি হয় ওমেগা r1, ডেল্টা 1 যদি সিনক্রোনাস স্পিডের করসপন্ডিং অ্যাঙ্গেল হয়, তাহলে ওমেগা r1 0। একই রকম ভাবে সিনক্রোনাস স্পিড তে যদি অ্যাঙ্গেলটা হয় ডেল্টা 2, আরেকটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে ওমেগা r2 ও 0, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডেল্টা 1 টু ডেল্টা 2 ইনটু pm মাইনাস p ওমেগা r2 স্কয়ার ওমেগা r1 স্কয়ার যদি 0 হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইড 0। সুতরাং ডেল্টা 1 টু ডেল্টা 2 pm মাইনাস p ইজ ইকুয়াল টু pm মাইনাস p d ডেল্টা ইজ ইকুয়াল টু 0। সো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই হয় যে কোনো দুইটা পয়েন্টের জন্য, ডেল্টা 1 আর ডেল্টা 2 এর জন্য, পাওয়ার অ্যাঙ্গেল ডায়াগ্রামের জন্য, প্রোভাইডেড যে তারা হচ্ছে সিনক্রোনাস স্পিডকে করসপন্ড করে। সো এরকম দুইটা পয়েন্ট হচ্ছে 16.9 বৃত্তে দুইটা পয়েন্ট হচ্ছে এরকম এ আর ই। খেয়াল করে দেখো 16.9 এ বি এর এ আর ই, এ আর ই হচ্ছে এরকম দুইটা এখানেও সিনক্রোনাস স্পিড ছিল, এখানেও প্রথমে সিনক্রোনাস স্পিডে রোটেট করতেছিল, ফল্ট হওয়ার পরে এসে নেমে আসলো, নেমে এসে এখানে এক্সিলারেট করা শুরু করলো, এক্সিলারেট করে ই তে যে সরি ডিসিলারেট করতে শুরু করলো ডি পয়েন্ট থেকে, ই পয়েন্টে যে আবার সিনক্রোনাস স্পিড চলে আসছে। সুতরাং এও একটা সিনক্রোনাস স্পিডের করসপন্ডিং ডেল্টা 0 টা, আবার ডেল্টা এক্স টাও সিনক্রোনাস স্পিডের করসপন্ডিং একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? ঠিক আছে, সো আমরা যদি ইন্টিগ্রেশন করি এই ইকুয়েশনটাকে দুইটা স্টেপে ইন্টিগ্রেশন করি, ডেল্টা 1 থেকে ডেল্টা সি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফল্টটা যেই ডেল্টা সি হচ্ছে সি পয়েন্টটার করসপন্ডিং অ্যাঙ্গেল যেখানে যে ফল্টটাকে ক্লিয়ার করছে, ঠিক আছে? খেয়াল করে দেখো ডেল্টা সি হচ্ছে এই পয়েন্টটা, এই যে এটা ডেল্টা সি, সি পয়েন্টের করসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা সি, এই জায়গায় যে ফল্টটা ক্লিয়ার করছে। সুতরাং এইটু পর্যন্ত ইন্টিগ্রেশন করি একটা এরিয়া, আর এইটু পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আরেকটা এরিয়া আসবে, ঠিক আছে? A1 আর A2। সো এখানে দেখো এটাই বলছে এখানে যে এরকম দুইটা পয়েন্ট হচ্ছে এ আর ই, ডেল্টা 0 আর ডেল্টা এক্স, ইন্টিগ্রেশনটা করছে দুইটা স্টেপে, ডেল্টা 0 থেকে ডেল্টা সি, আবার ডেল্টা সি থেকে ডেল্টা এক্স। সো ডেল্টা 0 থেকে ডেল্টা সি হচ্ছে pm মাইনাস p ডেল জি ডেল, প্লাস ডেল্টা সি থেকে ডেল্টা এক্স পর্যন্ত pm মাইনাস p জি ডেল্টা ইজ ইকুয়াল টু 0। কারণ এটা রাইট এই ইকুয়েশনটা 0 আমরা বলছিলাম সেজন্য। অথবা আমরা বলতে পারি ডেল্টা 0 থেকে ডেল্টা সি pm মাইনাস p d ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা সি টু ডেল্টা এক্স p মাইনাস pm d ডেল্টা, এটা সাইনটাকে উল্টাই দিলাম, ঠিক আছে? সো লেফট ইন্টিগ্রালটা যেটা, এই ইন্টিগ্রালটা অ্যাপ্লাই করে হলো ফল্ট পিরিয়ডের জন্য, আর রাইট ইন্টিগ্রালটা করসপন্ড করে হলো ইমিডিয়েট পোস্ট ফল্ট পিরিয়ড আপ টু দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম সুইং ডেল্টা এক্স। ফিগার 16.9 বিতে p হচ্ছে 0, ফল্টের সময় p টা 0 ছিল যেটা আমরা বলছি, সেটার এরিয়া a1, এটা হচ্ছে এটা দিয়ে গিভেন, আর সেটার এরিয়া a2, সেটা গিভেন হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে? সুতরাং এই দুইটা এরিয়াকে অবশ্যই ইকুয়াল হতে হবে, এটাই হচ্ছে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার প্রিন্সিপাল।
বোঝা গেছে এটা পর্যন্ত? যেহেতু রোটর স্পিডটা হচ্ছে ডেল্টা এক্স এ সিনক্রোনাস এবং ডেল্টা ওয়াই তেও সিনক্রোনাস, ফিগার 16.9 সি তে ডেল্টা ওয়াই হচ্ছে আমাদের এফ পয়েন্টের, এই যে এটা ডেল্টা ওয়াই হচ্ছে এফ পয়েন্টের করসপন্ডিং অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে সেম রিজনিং থেকে আমরা পাই যে A3 আর A4 ও ইকুয়াল হতে হবে। সো এরিয়া A1 আর A4 এগুলো হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, যেটা বললাম আমরা যে পাওয়ারকে ইন্টিগ্রেট করলে এনার্জি পাই। সো এরিয়া A1 আর A4 directly proportional to the increase in kinetic energy of the rotor যখন এটা এক্সেলারেট করতেছে, ঠিক আছে? আর এরিয়া A2 আর A4 proportional to the decrease in kinetic energy of the rotor যখন এটা ডিক্সেলারেট করতেছে, ঠিক আছে? সো এটা দেখা যায় যেটা যে ফিগার 16 ইকুয়েশন 16/61 এ, রাইট? সো এটা এমনি বোঝা যায়। সুতরাং ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন যেটা স্টেট করতেছে সেটা হলো এরকম যে কাইনেটিক এনার্জি অ্যাডেড টু দ্য রোটর following a fault must be removed after the fault in order to restore the rotor to synchronous speed. এটাই হচ্ছে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়নের প্রিন্সিপাল। Equal area criterion states that the kinetic energy added to the rotor, that is এই ফিগারের জন্য A1 মনে করো সেটাকে রিমুভ করতে হবে, সেটাকে অবশ্যই রিমুভ করতে হবে ফল্টের পরে, যাতে রোটরটা সিনক্রোনাস স্পিডে রিস্টোর হতে পারে। ঠিক আছে? কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? সো শেডেড এরিয়া A1 এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন দ্য টাইম, শেডেড এরিয়া A1 এটা ডিপেন্ড করতেছে হলো টাইম টেকেন, শেডেড এরিয়া A1 হচ্ছে ডিপেন্ডেন্ট অন দ্য টাইম টেকেন টু ক্লিয়ার দ্য ফল্ট। যদি ক্লিয়ারিং এর ডিলে থাকে তাহলে অ্যাঙ্গেল ডেল্টা সিটা ইনক্রিজ করবে, ঠিক আছে? ডেল্টা সি মানে হলো যে পয়েন্টে সি পয়েন্টে করসপন্ডিং অ্যাঙ্গেলটা যেখানে ফলটা ক্লিয়ার হইতেছে, ঠিক আছে? সো যত বেশি সময় নিব আমি ফলটা ক্লিয়ার করার জন্য তত ডেল্টা সিটা ইনক্রিজ করবে, যার ফলে এরিয়া A1 টাও ইনক্রিজ করবে। আর ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়নের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এরিয়া A2 টাকেও তাহলে ইনক্রিজ করতে হবে যাতে রোটরটা সিনক্রোনাস স্পিডে রিস্টোরড হয় at a larger angle of maximum swing delta x. Delta x হচ্ছে ম্যাক্সিমাম সুইং। দেখো ম্যাক্সিমাম সুইং করতেছিল ডেল্টা এক্স, তাহলে সিটা যদি এদিকে চলে আসে তাহলে ডেল্টা এক্স টাও কেউ বাড়াইতে হবে যাতে A1 আর A2 টা ইকুয়াল হয়, ঠিক আছে? এটাই বলছে আর কি। যদি ডিলেটা প্রলংড হয় যাতে রোটর অ্যাঙ্গেল ডেল্টা সুইং করে বিয়ন্ড দ্য ডেল্টা ম্যাক্স এর থেকে যদি প্রলংড হয়ে যায়, দ্যাট ইজ
ফিগার 16.9 এর ডেল্টা ম্যাক্স ছিল হলো অন্য আনস্টেবল পয়েন্টটা, এই যে ডেল্টা ম্যাক্স হচ্ছে এই পয়েন্টটা, আনস্টেবল পয়েন্টটা ডেল্টা ম্যাক্স, ঠিক আছে? সেটার থেকেও সেটা পর্যন্ত যদি প্রলং করে দেয় তাহলে যেটা হবে তাহলে রোটর স্পিড সেই পয়েন্টে হচ্ছে সিনক্রোনাস স্পিডের থেকে rotor speed at that point on the power angle curve সিনক্রোনাস স্পিডের থেকে বেশি হবে যখন পজিটিভ অ্যাক্সিলারেটিং পাওয়ার আবার এনকাউন্টারড হবে, ঠিক আছে? সো ডেল্টা ম্যাক্স এর থেকে যদি বেশি হয়ে যায় রোটর অ্যাঙ্গেলটা, তাহলে রোটরের স্পিড ওই পয়েন্টে হবে হলো সিনক্রোনাস স্পিডের থেকে বেশি হবে যখন পজিটিভ অ্যাক্সিলারেটিং পাওয়ার আবার এনকাউন্টারড হবে, ঠিক আছে? এই এর ইনফ্লুয়েন্সে যেটা হবে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের 9টা থেকে একটা ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, এইটুকু বলে শেষ করে দিচ্ছি। সো যখন পজিটিভ অ্যাক্সিলারেটিং পাওয়ারটা এগেইন এনকাউন্টারড হবে, এর ইনফ্লুয়েন্সে যেটা হবে অ্যাঙ্গেল ডেল্টাটা ইনক্রিজ করবে উইদাউট লিমিট এবং ইনস্টেবিলিটি হবে আর কি, মোট কথা আর কি, ঠিক আছে? সুতরাং একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে যে ক্লিয়ারিং এর জন্য যেটা স্যাটিসফাই করতে হবে ক্রাইটেরিয়ানের থেকে, সেটা আমরা পাবো স্টেবিলিটির জন্য। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, ডেল্টা ক্রিটিক্যাল, যেটা দেখানো হচ্ছে ফিগার 16.10 এ। তার মানে ডেল্টা ক্রিটিক্যালটা এই জায়গায় হইতে হবে যে জায়গাতে A1 আর A2 ইকুয়াল হইলে যাতে ডেল্টা এক্সটা ম্যাক্সিমাম ডেল্টা ম্যাক্স পর্যন্ত যেতে পারে, এর বেশি যেন না যেতে পারে, এইটুকু বেশি হলে আনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে? আর এর করসপন্ডিং টাইমটাকে, যেটা করসপন্ডিং ক্রিটিক্যাল টাইম রিমুভ ফল্টটা ক্লিয়ার করার জন্য যে টাইমটা পাচ্ছি সেটাকে বলতেছি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম TCR, যার ফলে critical clearing time হচ্ছে maximum elapsed time from the initiation of the fault until the isolation such that the power transmission is stable. So আমরা আজকে এই পর্যন্তই থামি, নেক্সট দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার একটু পরে জয়েন করেছেন স্যার, অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ বলতেছি। হ্যাঁ বলো স্যার 28 নম্বর সিরিয়াল। স্যার 41 সিরিয়াল। এক মিনিট, আস্তে আস্তে স্যার 43 আস্তে 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 28 সিরিয়াল পাইলা, ঠিক আছে? তারপর 41 স্যার। 35 দাঁড়াও, একজন একজন করে সবাই পাবা ইনশাআল্লাহ। 35, তারপর 36 36, স্যার 41 স্যার। 36 এর পরে 41 17 স্যার। আচ্ছা দাঁড়াও, আস্তে আস্তে আসতেছি। 41, স্যার 17 48 আছে। স্যার 43 SM মাসুদ বিন আলী। 41 কি এসকে উদয়? জি স্যার আছে। আচ্ছা স্যার SM মাসুদ বিন আলী 43 সিরিয়াল 33 স্যার। স্যার 17 সিরিয়াল 5 স্যার 44 সানজিদ সাহেব শাকিল। স্যার 33 স্যার। দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে, হ্যাঁ বলো। স্যার 33 33, স্যার 17 33, স্যার 745 নিশাত তাসনিম। 17, দাঁড়াও এক মিনিট। 17 তো আসো মোহাম্মদ তহিদুল স্যার ইসলাম। 17 17 তো আসো তহিদুল ইসলাম। স্যার সিরিয়াল 10। সিরিয়াল 10 জাওয়াদ। জি স্যার, জি স্যার। জাওয়াদুল হাসান স্যার আছে। হ্যাঁ সিরিয়াল 5 সিরিয়াল 5 শাহজাদ। স্যার 34 নিশাত তাসনিম। 34, স্যার আরাফাত হোসেন স্যার 722। তারপর কত? আরাফাত হোসেন আরাফাত হোসেন কত? 722। স্যার 42 SM মাসুদ বিন আলী। স্যার 44 সানজিদ সাহেব শাকিল। এত সবাই এসে বললে তো হবে না। 44 তো আসো। স্যার 43 সানজিদ সাহেব শাকিল 43। তো সিরিয়ালি বলতে পারবো না। 43, তারপরে আরেকটা কি বলবো? 42 স্যার। 42 এসে মাসুদ বিন আলী। হ্যাঁ তারপর স্যার 38 নম্বর সিরিয়াল। 38 কাজী সাফায়েত হোসেন। কাজী সাফায়েত হোসেন
जी सर जी सर আর কে আছো বলো? স্যার আরাফাত হোসেন দিয়েছেন স্যার। আরাফাত হোসেন দিতে পারিনি, কত সিরিয়াল বলো? স্যার 18 বা 19 হবে স্যার। আরাফাত হোসেন 19। জি স্যার। আমি অ্যাবসেন্ট রোল নাম্বারগুলো বলতেছি একবার, হ্যাঁ। জয়চন্দ্র রায়, কামরুন নাহার। স্যার জয়চন্দ্র রায় আছি স্যার। জয়চন্দ্র রায় আছো, কামরুন নাহার, তারপরে হলো তানভীর আহমেদ মজুমদার ফাহিম, তারপরে হচ্ছে তারিকুল ইসলাম তানভীর, তানভিলা খান। ঠিক আছে, থ্যাংক ইউ। শনিবার থ্যাংক ইউ, আমরা শেষ করতে পারি এখানে, ঠিক আছে। জয় আসো দেওয়া হয়েছে, জয়চন্দ্র রায় তো দেওয়া হয়েছে না, ঠিক আছে, থ্যাংক ইউ।